ট্রেন ছাড়তে পুতুল যেন হাঁপ ছেড়ে বাঁচল। এইবার শুধু ওঠার পালা। সমতল পৃথিবী পড়ে রইল পায়ের তলায়। অতি ব্যস্ত জনতার কলরব এখানে স্তব্ধ। অন্তত অবকাশের 7টা দিন নিবিড় শান্তিতেই কাটবে। খুশি মনে একটা সিগারেট ধরিয়ে প্রতুল চোখ ফেরালো প্রকৃতির দিকে। দার্জিলিংয়ে সে এই প্রথম যাচ্ছে না, কিন্তু শীতে হিমালয়ের রূপ সত্যিই অভিনব। গাঢ় কুয়াশা পুঞ্জীভূত মেঘের মতোই পাথরের বুক আঁকড়ে দুলছে, নিশ্ছিদ্র, সীমাহীন। তবু তারই বুক ভেদ করে মন্থরগামী সরীসৃপের মতোই ট্রেন চলেছে এগে বেগে। মনে হয় এ যেন অনন্ত যাত্রা, অজ্ঞাতের উদ্দেশ্যে। দগ্ধ প্রায় সিগারেটটুকু বাইরে ছুঁড়ে দিয়ে প্রতুল ফিরে তাকাতেই টিকিট চেকার হাঁকলে, টিকিটটা দেখি। পকেট থেকে টিকিটখানা বের করে প্রতুল তার হাতে দিল। ভদ্রলোক সাড়ম্বরে সেখানা পাঞ্চ করে ফিরিয়ে দিলেন। সেই সঙ্গে প্রতুলের মনে হল নিপুণভাবে ভাঁজ করা এক টুকরো কাগজও যেন তার হাতের মধ্যে এসে পড়েছে। বিস্মিত হল প্রতুল, কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে অতি ধীরে সুস্থে সে কাগজের টুকরোটা খুলে পড়তে শুরু করল। এরকম দিনে দার্জিলিংয়ের পথে আপনার দেখা পাওয়া ভগবানের আশীর্বাদ। মগনলালের খুনের বিবরণটা নিশ্চয়ই কাগজে পড়ে থাকবেন। হত্যাকারী জরাসন্ধ দার্জিলিংয়ে যাচ্ছে তার দলবলের সঙ্গে মিলতে। খবরটা আমাদের পাকা, কারণ পৃথিবীতে বিশ্বাসঘাতকদের অভাব কোনোদিনই ঘটে না। সুতরাং চোখ দুটো একটু খুলেই রাখবেন। আর স্নো ভিউ হোটেলে গিয়ে গোয়েন্দা প্রত্যয়ের সঙ্গে যদি যোগাযোগ স্থাপনের একটা ব্যবস্থা করেন তাহলে বাধিত হব। এই অকালে আর কোনো হোটেলই খোলা নেই। প্রত্যয় পাকা লোক, কিন্তু প্রতুল লাহিড়ীর প্রতিভা তার নেই। যে কোনো প্রকারেই হোক হত্যাকারী জরাসন্ধকে জীবন্ত গ্রেপ্তার করতেই চাই আমরা, যা মহাভারতের যুগেও ঘটেনি। শুধু মনে রাখবেন, মহাভারতের সেই অতি বিক্রম রাজাটির মতোই আমাদের এই জরাসন্ধ দুর্ধর্ষ। পাছে কেউ সন্দেহ করে তাই ইচ্ছা করেই নিউ জলপাইগুড়িতে আপনার সঙ্গে দেখা করিনি। ভগবানের কাছে প্রার্থনা করি জরাসন্ধ বধ যেন নতুন করেই আবার দার্জিলিংয়ে রচিত হয়। এতে আপনারই পুরনো বন্ধু সুচারু সেন। চিঠি পড়ে প্রতুল রীতিমতো চিন্তিত হয়ে উঠল। কানপুরের বিখ্যাত ধনী মগনলালের হত্যা কাহিনীটা সে শুধু কাগজেই দেখেনি, লালবাজার থেকে অনেক কিছু শুনেছে। জরাসন্ধই যে হত্যাকারী এও সে জানে। এই তার প্রথম অপরাধ নয়, ইতিপূর্বে বহু খুনি কেসে তাকে সন্দেহ করা হয়, কিন্তু সন্তোষজনক কোনো প্রমাণই তার বিরুদ্ধে পাওয়া যায়নি। এইবার পাওয়া গেছে বটে, কিন্তু গ্রেপ্তার করার আগেই অতি অকস্মাৎ সে উত্তরপ্রদেশ থেকে নিরুদ্দিষ্ট হয়। অবশেষে পুলিশ খবর পেয়েছে দার্জিলিংয়ে হাজির হয়েছে সে। কিন্তু দুনিয়ায় এত জায়গা থাকতে এই প্রচণ্ড শীতের দিনে দার্জিলিংয়ে কেন? এই প্রশ্নের একটা উত্তরের আশাতেই যেন সে কামরার সহযাত্রীদের পানে ফিরে তাকাল। তার বিপরীত দিকের বার্থে খর্বাকৃতি একজন জাপানি ভদ্রলোক বসে। তার ভাবে ভঙ্গিতে মনে হয় ভারতবর্ষে তিনি প্রথম এসেছেন বেড়াতে, এবং দেশটা যে তাকে বিমোহিত করেছে সেটা না জানাতে পারা পর্যন্ত স্বস্তি বোধ করছেন না। পাছে এখনই আলাপ শুরু করে দেন, এই ভয়ে প্রতুল তাড়াতাড়ি দৃষ্টি ফিরিয়ে তাকালো পাশের বৃদ্ধ লোকটির পানে। বয়স হয়েছে তার, মাথার চুল প্রায় সবই সাদা, বাঁকা নাক আর লম্বা কান চেহারা একটা বৈশিষ্ট্য এনেছে। হাতের আঙুলগুলো দেখলে মনে হয় তুলি চালাতে বা অস্ত্রোপচার করতেই দক্ষ তিনি। কোণের দিকে বসে 3 জন লোক তাস পিটছিল। চেহারা এবং বেশভূষা তাদের প্রায় একই রকম। মনে সম্ভ্রম জাগায় না, জাগায় বিচিত্র এক অস্বস্তি। এই পরিবেশে যেন তারা বেমানান। আর একজন মাত্র যাত্রী কামরায় ছিল, দীর্ঘাঙ্গী একটি তরুণী। সে থাকবার মতো তার রূপ,
কিন্তু সে রূপে শুধুই চোখ ঝলসায়, রক্তে নাচন জাগায় না। রেখাহীন মুখে সে বাইরের কুয়াশার পানে তাকিয়েছিল। ট্রেন ঘুম স্টেশন থেকে ছাড়তেই প্রতুলের আশঙ্কা সত্যে পরিণত হল। জাপানি ভদ্রলোক আর চুপ করে থাকতে পারলেন না। জানালেন তার নাম নাগোচি কাইসা। দেশ ভ্রমণে বেরিয়েছেন। আগ্রার তাজমহল থেকে কলকাতার অক্টালোনি মনিউমেন্ট সবই তাঁকে মুগ্ধ করেছে। হিমালয় সম্বন্ধে অনেক কিছু শুনেছেন, তাই কিছু প্রত্যক্ষ পরিচয় পেতে চলেছেন দার্জিলিং। প্রতুল শুধু শুনেই গেল, জবাব দেওয়ার কোনো উৎসাহ দেখালো না। অগত্যা ভদ্রলোক আলাপ জমাবার চেষ্টা করলেন রূপসী তরুণীটির সঙ্গে, কিন্তু সব চেষ্টাই যখন তার পাথরে প্রতিহত হয়ে ফিরে এলো, একান্ত দুঃখের সঙ্গেই তিনি তখন সকরুণ কণ্ঠে প্রতুলকে বললেন, আপনাদের দেশের মেয়েরা দেখছি নিজের সম্বন্ধে মোটেই সচেতন। এই একলা বেড়াবার দুর্ভোগটুকু তাকে কিছুতেই বোঝাতে পারলাম না। নেভার। পাশে কোনো মন্তব্য করতে হয়, তাই প্রতুল তাড়াতাড়ি তার মুখ ফিরিয়ে নিল। স্নোভিউ হোটেলের ম্যানেজার সুধাংশু মিত্র প্রতুলকে সাদর অভ্যর্থনা জানালো। অপরাধীর ভঙ্গিতে বলল, অসময়ে এসেছেন, হয়তো একটু অসুবিধা হবে। সত্যি বলতে কি, এই সময় এতগুলো অতিথি আমায় বেশ খানিকটা অবাক করে দিয়েছে আর কি। আন্তরিকতার পরিচয় তার কথার সুরে। তবু প্রতুলের মনে হলো লোকটার মুখে চোখে যেন একটা দুশ্চিন্তার ভাব। কামরার সেই লোক তিনজন ইতিমধ্যেই তাস পিটতে শুরু করে দিয়েছে। রূপসী তরুণীটি বারান্দার এক কোণে একা বসে আছে, চোখে সেই শূন্য দৃষ্টি। সুধাংশু মিত্র আপ্যায়িত করার জন্যই চুপি চুপি প্রতুলকে বলল, ভদ্রমহিলা প্রত্যেক বছরই এই সময় আসেন। ওনার স্বামী নাকি এক দুর্ঘটনায় দার্জিলিংয়ে মারা যান আর কি। আর আর ওই যে বুড়ো মতন ভদ্রলোক, উনি হচ্ছেন ডক্টর দেশাই, এই বোম্বের নাম করা সার্জন। হ্যাঁ। আর ওরা তিনজন? সুধাংশু মিত্রের মুখে আবার সেই দুশ্চিন্তার ছায়া দেখা দিল। একটু ইতস্তত করে সে বলল, ভবঘুরের দল বলেই তো বোধ হচ্ছে, ঘুরে বেড়ানোটাই হয়তো নেশা। এই সময় মিস্টার কাইজাকে দেখা গেল অদূরে। প্রতুলের পাশে দাঁড়িয়ে অনুচ্চ কণ্ঠে তিনি বললেন, এই ডক্টর দেশাইয়ের সঙ্গে আলাপ হলো। বোম্বের খুব নাম করা ডাক্তার শুনলাম। কিসের জন্য নাকি ওই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কথার সঙ্গে সঙ্গে সন্ধানী আলোকের মতোই তার দৃষ্টি দুটো ফিরছিল। অকস্মাৎ খুশির উচ্ছ্বাসে চপল হয়ে উঠলেন তিনি। কারণটা কি জানবার জন্যে প্রতুল ফিরে তাকাতেই দেখল বারান্দার এক কোণে সেই রূপসী তরুণীটি এসে দাঁড়িয়েছে। মিস্টার কাইজা গোপন কথা বলার ভঙ্গিতে ফিস ফিস করে প্রতুলের কানে কানে বললেন, পেয়ারার কাছ থেকে ওর নামটাও জেনে ফেলেছি, মিসেস সিনহা। এইখানেই এক দুর্ঘটনায় ওর স্বামী মারা যান, তাই প্রতি বছরই একবার করে না এসে পারেন না। সো স্যাড, বেচারা। তা আমরা যদি ওর মনটাকে একটু প্রফুল্ল করার চেষ্টা না করে। হাসি গোপন করে প্রতুল বলল, না, আমি হলে কিন্তু সে চেষ্টা করতাম না। কিন্তু পরোপকার করার প্রবৃত্তিটা মিস্টার কাইজার এমনই প্রবল যে তিনি নিরুৎসাহ হলেন না মোটেই। দ্রুত পায়ে মিসেস সিনহার পাশটিতে গিয়ে দাঁড়ালেন। কি যে বললেন প্রতুল সেটা ঠিক শুনতে পেল না, কিন্তু পর মুহূর্তেই মিস্টার কাইজা আবার ফিরে এলেন। আক্ষেপের সুরে বললেন, চিনতে পারলুম না আপনাদের দেশের মেয়েদের। মনের চারদিকে এমন একটা পাঁচিল তুলে রেখেছেন যে, ওহো, আপনার নামটাই তো এখনো জানা হয়নি। প্রবোধ পাকরাশি। কলকাতা আমার কাঠের কারবার রয়েছে। ঘনিষ্ঠতায় উপচে উঠলেন মিস্টার কাইজা। একখানা কার্ড প্রতুলের হাতে গুঁজে দিয়ে বললেন,
যদি কোনোদিন জাপানে যান নিশ্চয়ই আমার বাড়িতেই উঠবেন। আদর অভ্যর্থনার কোনো ত্রুটি হবে না, এইটুকু বলতে পারি। কার্ডখানা পকেটে ভরতে ভরতে অপ্রস্তুতের অভিনয়ে প্রতুল বলল, ভারী লজ্জা দিলেন। আমার কোনো কার্ড নেই যে আপনাকে দিই। রাত্রে শোবার সময় প্রতুল সুচারু সেনের চিঠিখানা আরও একবার খুলে পড়ল। আপন মনি বলে উঠল, যদি কোনো রকমে বিচিত্র নয়, যদি কোনো রকমে পরদিন সকালে প্রাতরাশ নিয়ে ঘরে ঢুকলো গদাধর। হোটেলের বয়, বেয়ারা, পরিচারক একাধারে সেই সব। বিনীতের ভঙ্গিতে বলল, যে চাটা হয়তো একটু জুড়োনোই পাবেন হুজুর। এত শীত যে কোনো জিনিসই গরম রাখা যাচ্ছে না। আর কি, প্রকৃতি দেবীর জুলুম, মাথা পেতে নিতেই হবে। নির্বোধের হাসি হেসে গদাধর দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু বেরিয়ে না গিয়ে সতর্ক দৃষ্টিতে সে একবার বাইরেটা দেখে নিল। তারপর দৌড়ে খিল দিয়ে প্রতুলের কাছে এসে চাপা গলায় বলল, আপনি তো প্রতুল বাবু না? আমি প্রত্যয়। প্রতুল মৃদু হেসে জবাব দিল, আমিও তাই সন্দেহ করেছিলাম। গলায় চাপা উত্তেজনার সুর ফুটে উঠল প্রত্যয়ের। বলল, কাল রাতে মস্ত দুর্ঘটনা ঘটে গেছে। হাতের কাপটা নামিয়ে রেখে সবিস্ময় প্রতুল বলে উঠল, কেন, কি ধরনের দুর্ঘটনা? তুষার ঝড়ে রেল লাইন উপড়ে ফেলেছে, এই রাস্তাও বন্ধ হয়ে গেছে। অবশ্য মানুষের কাজও হতে পারে, তবে কাজ জারি হোক, মোট কথা বাইরের জগতের সঙ্গে দার্জিলিংয়ের সব যোগসূত্র ছিন্ন হয়ে গেছে। দিন 2-4 আগে যে সারানো হবে তা মনে হয় না। প্রতুলের মুখে কোনো রেখাপাত হলো না। অনুচ্চ কণ্ঠে শুধু বলল, খবরটা বেশ চাঞ্চল্যকর বলেই মনে হচ্ছে। প্রায় সঙ্গে সঙ্গেই প্রত্যয় বলল, শুধু তাই নয়, এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের বড় কর্তা মানে সুচারুবাবু যে সংবাদটা পেয়েছেন সেটা পাকা। জরাসন্ধের বৈঠক বসবে এখানে, যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই এই ব্যবস্থা। প্রায় আজগুবি গল্পের মতো শোনাচ্ছে না? ঠিক তাই, ঠিক। আমার তো বিশ্বাস জরাসন্ধ লোকটা শুধু খুনেই নয়, আস্ত পাগল একটা। কিন্তু এখানেই যখন তার বৈঠক আর পথঘাট যখন বন্ধ করে দিয়েছে, তখন নিশ্চয়ই ধরে নেওয়া যেতে পারে যে জরাসন্ধ স্বয়ং দার্জিলিংয়েই হাজির। তাতে কোনো সন্দেহই নেই। আবার কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ একসময় প্রতুল প্রশ্ন করল, আচ্ছা, ডাক্তার দেশাইকে আপনার কিরকম মনে হয়? তিনি কি ছদ্মবেশী জরাসন্ধ হতে পারেন? না না, ডাক্তার দেশাইয়ের ছবি 2-1বার আমি কাগজে দেখেছি। তার সঙ্গে ওর চেহারার যথেষ্ট মিল আছে। কিন্তু পুলিশের চোখে যে ধুলো দিতে চায়, সে নিশ্চয়ই ছদ্মবেশের সাহায্য নেবে। সেটা তো স্বাভাবিক, কিন্তু মুশকিল হচ্ছে তার চেহারার বিশদ বিবরণ এখনো আমার হাতে এসে পৌঁছয়নি। তবে শুনেছি লোকটা মাঝারি গোছের, বেশ জোয়ান, আর বয়স 30-এর কাছাকাছি। সে যে কোনো লোকের সঙ্গেই তো এই বর্ণনা মিলে যেতে পারে। আচ্ছা, মিস্টার কাইজা। হ্যাঁ, ওর কথা আমি আপনাকে জিজ্ঞেস করব ভাবছিলুম। বিদেশি হলেও ওর ছাড়পত্রে কিন্তু কোনো রকম গোলমাল কিচ্ছু নেই। তবে আপনি এসেছেন, কাজেই আমার চেয়ে ভালোই বলতে পারবেন। আপাত দৃষ্টিতে তো সন্দেহজনক কিছু পাইনি। এক পরোপকার করার অতি উৎসাহ ছাড়া। ওকে বাদ দিলেও আরও যে 3 জন এসেছে, আমি হলফ করে বলতে পারি ওরা জরাসন্ধেরই দলের লোক। আর যে কোনো একজনের জরাসন্ধ স্বয়ং হওয়াটাও বিচিত্র নয়। প্রতুল মনে মনে স্মরণ করবার চেষ্টা করল মুখ 3খানা।
সৌন্দর্যের গর্ব অবশ্য কেউই করতে পারে না, যে কোনো একজন জরাসন্ধ স্বয়ং হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু একসঙ্গে দার্জিলিংয়ে আসার পেছনে কোনো যুক্তি খাড়া করা যায় না। বৈঠক যেখানে খুশি তারা বসাতে পারত, তার জন্য তুষারাবৃত এই হিমের দেশে ছুটে আসার কি কারণই বা থাকতে পারে? সন্তুষ্ট হতে পারল না প্রতুল। সংশয়াচ্ছন্ন কণ্ঠে প্রশ্ন করল, আচ্ছা, হোটেলের লোকজন সবাই কি আপনি চেনেন? লোকজন বলতে ওই তো এক বুড়ো রাঁধুনি আর তার বুড়ি স্ত্রী, যে যে ঝিয়ের কাজও করে, আর একজন বয় যার বদলে আমি কাজ করছি। ম্যানেজার সুধাংশুবাবু নিশ্চয় আপনার পরিচয় জানেন? হ্যাঁ, নিশ্চয়ই। তার সাহায্য তো আমাকে গোড়াতেই নিতে হয়েছে। আচ্ছা, আপনি লক্ষ্য করেছেন তাকে দেখলে যেন মনে হয় বেশ দুশ্চিন্তাগ্রস্ত। প্রশ্নটা যেন নতুন করেই প্রত্যয়কে ভাবিয়ে তুলল। আপনার কি মনে হয় সেটা নিছক পুলিশের ব্যাপারে জড়িয়ে পড়ার ভয়েই? আপনি কি বলতে চান ভদ্রলোক আরো অনেক কিছু জানেন? আমার তো তাই বিশ্বাস। সুধাংশুবাবুর মনে কি আছে সেটা জানবার চেষ্টা করলে কেমন হয়? আমার মনে হয় খোঁচাখুচি না করাই ভালো। আমরা যে কিছু সন্দেহ করছি সেটা বুঝতে না দিয়ে শুধু সতর্ক দৃষ্টি মেলে রাখাই আমাদের উচিত। প্রত্যয় দৌড়ের দিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করল, আপনার বিশেষ কোনো নির্দেশ আছে? বর্তমানে না। আমি এখনো ভেবেই পাচ্ছি না ওদের এখানে বৈঠক বসাবার উদ্দেশ্যটা কি হতে পারে। টাকার ভাগ বাটোয়ারা? কারণ মগনলালের খুনের সঙ্গে তো বহু লাখ টাকা উধাও হয়। তবুও প্রতুল যেন সন্তুষ্ট হতে পারল না। আপন মনেই বলল, কিন্তু ভাগ বাটোয়ারের জন্য দার্জিলিং কি করে প্রশস্ত জায়গা হলো? এখানে লোক আসতে পারে এক সুন্দরী নারীর সঙ্গে মিলিত হবার জন্য, না হয়। তার কথা শেষ হওয়ার আগেই প্রত্যয় চট করে তার কাছে সরে এলো। উদগ্র কৌতূহলের সুরে প্রশ্ন করল, আপনার কি এরকম মনে হয় যে মিসেস সিনহার সঙ্গে জরাসন্ধের কোনো সম্বন্ধ আছে? এরকম সম্ভাবনা কিন্তু আমার মনে একবারও। দেখুন, নারী চিরদিনই অঘটন ঘটন পটিয়সী, আর এমন পরিবেশ ছাড়া আর কোথায় বা তাদের মিলন ঘটতে পারে? প্রত্যয় কতক্ষণ স্থির দৃষ্টিতে প্রতুলের মুখের পানে তাকিয়ে রইল। তারপর এক সময় খিল খুলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। সারাটা দিন নিরুপদ্রবেই কেটে গেল। হোটেলে প্রচুর পরিমাণে রসদ মজুদ ছিল, তাই ম্যানেজার সুধাংশু মিত্র সকলকে অভয়বাণী শোনাল, উপবাসে মরতে হবে না। মাঝখানে একবার প্রতুল ডক্টর দেসাইয়ের সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভেদ্য বর্মের আড়াল থেকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে ডাক্তারি শাস্ত্রের চর্চাই তাঁর জীবনে একমাত্র বিলাস, এবং সে সম্বন্ধে আনাড়ির সঙ্গে কোনো আলোচনা করতে তিনি প্রস্তুত নন। অতঃপর প্রতুল গিয়েছিল রান্না বাড়িতে। বুড়ো রাঁধুনি হরিধন তখন স্ত্রী করালির সঙ্গে তরকারিতে মশলা দেওয়া নিয়ে বচসা শুরু করেছিল। সুযোগ বুঝে প্রতুল মিশে গিয়েছিল তাদের সঙ্গে। তারপর এক সময় সহজ সুরেই প্রশ্ন করেছিল, আচ্ছা হরিধন, গদাধর কাজে ভর্তি হওয়ার আগে তো চাকর একজনই ছিল, তাই না? মুখভঙ্গি করে অনুকম্পার সুরে হরিধন জবাব দিয়েছিল, হ্যাঁ বাবু, অর্জুন। ওই নামটাই সর্বস্ব। যেমন কুঁড়ে তেমনি আনাড়ি, যাচ্ছে তাই এবারে। তাও কতদিন ছিল? বড়জোর হপ্তাখানেক। তারপরই তো জবাব হয়ে গেল। তার জন্য হোটেলে দুর্নাম তো আর হতে পারে না, তাই না? বটেই তো। তা লোকটা গেল কোথায়? ঝাঁঝালো গলায় করালি ঝংকার দিয়ে উঠেছিল এবার। সে যে চুলো থেকে এসেছিল। কেউ তাকে যেতে দেখেছে? অভিনব প্রশ্ন। স্বামী স্ত্রী দুজনেই হাঁ করে তাকিয়েছিল তার মুখের পানে। প্রতুল আর কিছুই না বলে বেরিয়ে এসেছিল সেখান থেকে।
চলতে চলতে নজর পড়েছিল ওপরের দিকে। হোটেলের বাড়িটা বেশ বড়ই বলতে হবে। কজনই বা অতিথি, তাই পেছন দিকের প্রায় সবটাই তালাচাবি দেওয়া। মোড় ঘুরতে গিয়ে তার সঙ্গে প্রায় মুখোমুখি হয়ে গিয়েছিল ত্রয়ীর একজনের সঙ্গে। মুহূর্তের জন্য লোকটার সামনের কয়েকটা দাঁত বিকশিত হয়ে উঠেছিল, যেমন শিকার দেখলে হিংস্র প্রাণীদের হয়। কোনো কথা না বলে প্রতুল পাশ কাটিয়ে নিজের ঘরে ফিরে এসেছিল। রাত্রে একটু আগেই শুয়ে পড়ল প্রতুল। লেপের তলায় ঘুম আসতেও দেরি হল না। অকস্মাৎ এক সময় ধর্মর করে উঠে বসল সে। মনে হলো কে যেন দরজা খোলবার চেষ্টা করছে। বেড সুইচটা টিপে সে আলো জ্বালার সঙ্গে সঙ্গে দরজাটা সশব্দে খুলে গেল। ভেতরে ঢুকলো ত্রয়ীর দলটি। মনে হলো ঈষৎ মত্ত তারা, হাতে শোনিত ছোড়া। সবচেয়ে জোয়ান লোকটি বিভৎস হাসি হেসে বলল, বেটা টিকটিকি, এখানেও এসেছো আমাদের জ্বালাতে? প্রতুল তখনও বিছানা ছেড়ে উঠতে পারেনি। বিকট উল্লাসে তিনজন এগিয়ে গেল তার দিকে। বেটাকে আজকে পেয়েছি হাতে নাতে। আজ মজা দেখাবো। আর একজনের মতো এরও মুখ থেকে আগে মাংসটা কেটে নি। হায় হায় হায়, হায় ধর ধর। বিজলি বাতিতে চকচক করে উঠল তাদের শোনিত লিপসু ছোড়াগুলো। পর মুহূর্তেই দরজা গোড়া থেকে জলদগম্ভীর এক স্বর শোনা গেল, হাত তোলো, হাত তোলো, মাথার ওপর হাত তোলো। চকিতে ঘুরে দাঁড়ালো দলটি। দেখল উদ্যত পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছে মিস্টার কাইজা। হাত তোলো বলছি, শিকার আমার ফসকায় না, হাত তোলো। কথার সঙ্গে সঙ্গে ঘোড়া টিপলেন তিনি। চকিতে একটা বুলেট জোয়ান লোকটির পাশে কাঠের দেওয়াল ভেদ করে গেল। তৃতীয়বার আর বলবার প্রয়োজন হল না। 3 জোড়া হাত নিঃশব্দে উঠে গেল মাথার উপর। এক লাফে প্রতুল তাদের পাশে গিয়ে দাঁড়ালো। হাত থেকে কেড়ে নিল অস্ত্রগুলো। তারপর দেহগুলো পরীক্ষা করে দেখল গোপন কোনো অস্ত্র আছে কিনা। মিস্টার কাইজা এবার হুকুম করলেন, এই আলমারিটার ভিতরে গিয়ে ঢোকো সব, কুইক। বিনা প্রতিবাদে 3 জন আলমারির ভেতর অদৃশ্য হল। প্রতুল দরজা বন্ধ করে চাবি দিয়ে দিল। ততক্ষণে হাতের পেস্টেল নামিয়ে মিস্টার কাইজা বসে পড়েছেন সামনের চেয়ারখানায়। খুশির উচ্ছ্বাসে ভেঙে পড়ে বললেন, দেশ থেকে বেরোবার সময় সবাই আমায় কেমন ঠাট্টা করেছিল যে সুন্দরবনে শিকার করতে যাচ্ছ নাকি। তবে এমনভাবে যে কাজে লাগবে ভাবতেও পারিনি। প্রতুল তাঁর সাথে করমর্দন করে কৃতজ্ঞতা ভরে বলে উঠল, আপনি ঠিক সময় না এসে পড়লে এতক্ষণ হয়তো বিয়োগান্ত নাটক ঘটে যেত। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওটার উল্লেখ না করলেও চলবে। এখন বন্দি 3 জনকে নিয়ে কি করা যায় সেটা বলুন। উচিত পুলিশের হাতে দিয়ে দেওয়া, কিন্তু পুলিশ আর পাচ্ছি কোথায়? তার চেয়ে চলুন বরং ম্যানেজারের সঙ্গে একটা পরামর্শ। না না না, পরামর্শ যদি করতেই হয় তো চাকর গদাধরের সঙ্গেই করা উচিত। কারণ আসলে সে পুলিশের কর্মচারী, গোয়েন্দা। প্রায় সঙ্গে সঙ্গে বিস্ফারিত চোখে মিস্টার কাইজা আর্তনাদ করে উঠলেন, ও আরে সেই জন্যই তো তার এই অবস্থা করেছে। কার কি অবস্থা? আরে আপনি তো এদের দ্বিতীয় শিকার। আগে তারা গদাধরকে জখম করেছে। হ্যাঁ, গদাধরকে? আসুন আমার সঙ্গে, ডক্টর দেশাই তাকে দেখতে গেছেন, আমি জানি। প্রত্যয়ের ছোট ঘরখানা ওপরের ছাদের এক কোণে। ডক্টর দেশাই আহত লোকটির মুখে নিপুণ হাতি ব্যান্ডেজ করছিলেন। তারা ঢুকতেই ডক্টর দেশাই ফিরে তাকালেন, স্বস্তির সুরে বললেন, ও আপনারা, মানুষ যেমন নৃশংস হতে পারে না দেখলে ভাবাও যায় না। এই প্রাণের ভয় নেই তো? না না, তা এখন আর নেই, তবে চুপচাপ পড়ে থাকতে হবে বেশ কিছুদিন। আর ঘা বিষাক্ত হওয়ার অবশ্য কোনো ভয় নেই। 3 জনে একই সঙ্গে বেরিয়ে এলেন। মিস্টার কাইজা প্রতুলকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই গদাধর কি সত্যি পুলিশের গোয়েন্দা? প্রতুল নীরবে শুধু মাথা নাড়ল।
কিন্তু এখানে কি করতে এসেছেন উনি? খুনে আসামি একজনের সন্ধান পেয়েই যে উনি এসেছেন, সংক্ষেপে প্রতুল তাঁদের ব্যাপারটা বুঝিয়ে দিল। ডক্টর দেসাই উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, জরাসন্ধের নাম আমি কাগজে দেখেছি। লোকটার সঙ্গে যদি একবার দেখা হতো। আমাদের শাস্ত্রের চমৎকার কেস। তার শৈশবকালটা কিভাবে কেটেছে জানতে ভারী আগ্রহ হচ্ছে আমার। আমার কিন্তু আগ্রহ হচ্ছে। এই মুহূর্তে লোকটা কোথায় আছে সেটাই জানতে ইচ্ছে করছে। আমাদের বন্দি 3 জনের ভিতর নেই তো? আমার কিন্তু বিশ্বাস হয় না। অসন্তোষের সঙ্গে জবাব দিয়ে প্রতুল ফিরতে গেল, কিন্তু অকস্মাৎ তার দৃষ্টি নিবদ্ধ হল মেঝের কার্পেটের উপর। হালকা গোলাপি রঙের কার্পেটের খানিকটা অংশ রক্তে গাঢ় বাদামি রং ধারণ করেছে। পায়ের ছাপ রক্তে ভেজা। হোটেলের অব্যবহার্য অংশ দিক থেকে আসছে। ছুটে আসুন, আর দেরি করবেন না, ছুটে আসুন। তারা বন্ধ দরজা ঠেলে ধুলো ভরা বারান্দা পার হয়ে ছুটলেন। সেই রক্তে ভেজা পায়ের ছাপ। সকলে এসে দাঁড়ালেন একখানা ঘরের সামনে। প্রতুল ভেজানো দরজাটা এক ঠেলায় খুলে ফেলল এবং সঙ্গে সঙ্গে আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। পেছনে আর 2টি প্রাণী স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলেন। ঘরের মেঝে একটি মৃতদেহ পড়ে। কঠিন আঘাতে তার মাথা মুখ থেঁতলে বিভৎস আকার ধারণ করেছে। সর্বাঙ্গে অসংখ্য ছোড়ার আঘাতের চিহ্ন। এই ঘরেই যে লোকটি বাস করত সেটা বোঝা যায় বিছানার দিকে তাকালে। টেবিলের উপর একজনের মতো খাবার অস্পৃষ্টই পড়ে আছে। মিস্টার কাইজা অব্যক্ত কণ্ঠে বলে উঠলেন, কে কে উনি? আমার মনে হয় এই হতভাগ্যই হচ্ছে অর্জুন, হোটেলের চাকর। আনাড়ি বলে যার জবাব হয়ে গিয়েছিল। ডক্টর দেসাই ততক্ষণে মৃতদেহের পাশে বসে পড়েছিলেন পরীক্ষা করার জন্য, কিন্তু তার আগেই মৃতদেহের বুকে পিন দিয়ে আঁটা এক টুকরো কাগজ তার নজরে পড়েছিল। কালি দিয়ে লেখা 2টি ছত্র। কাগজখানা খুলে নিয়ে ডক্টর দেসাই প্রতুলের হাতে দিলেন। জরাসন্ধ ইহজীবনে আর কাউকে হত্যা করবে না, ঠকাবেও না তার বন্ধুদের। এই তাহলে জরাসন্ধ? কিন্তু এখানে কি করে এলো? আর আপনি বা অর্জুন বললেন কেন প্রবোধবাবু? ওই নামেই পরিচয় দিয়েছিলেন তিনি। চাকরিতে জবাব হওয়ার পর সকলেই ভেবেছিল তিনি ফিরে গেছেন, কিন্তু কেউই তাঁকে যেতে দেখেনি। কারণটা কি বলে আপনার মনে হয়? হোটেলের ম্যানেজারের মুখে দুশ্চিন্তার ছায়া কেন, এর থেকেই তার জবাবটা পাবো আশা করি। জরাসন্ধ নিশ্চয়ই হোটেলের এই গোপন জায়গায় লুকিয়ে থাকবার জন্য মোটা ঘুষ দিয়েছিল তাকে। কিন্তু কে জরাসন্ধকে খুন করলো, আর কেনই বা করলো? উত্তরটা তো খুবই সোজা। দলের লোকজনকে বকরা দেওয়ার কথা ছিল এখানে, কিন্তু জরাসন্ধ নিশ্চয় দিতে চায়নি। ভেবেছিল এখানে লুকিয়ে তাদের হাত থেকে পরিত্রাণ পাবে, কিন্তু ভুল হয়েছিল তার। যে করেই হোক খবর পেয়ে দলের লোকজন শিকারী কুকুরের মতোই তাকে ধাওয়া করে এখানে। আর তারপর তো এইভাবেই হিসেব নিকেশ শেষ হয়েছে আর কি। প্রতুল জবাব দিল, অবশ্য এ ধরনের বৈঠক আমরা ঠিক কল্পনা করতে পারিনি। দেখুন, কল্পনা কি করতে পেরেছেন না পেরেছেন তার চেয়ে প্রয়োজন হয়ে পড়েছে বাস্তবটা নিয়ে মাথা ঘামাবার। এখানে একটা লাশ, আমার হাতে একজন মরণাপন্ন রুগী, অথচ ওষুধপত্র বিশেষ কিছুই নেই। কবে যে আবার রাস্তাঘাট আর রেল লাইন মেরামত হবে? আর আলমারি ভিতরে চাবি দেওয়া 3 জন খুনে। ডক্টর দেসাই অসহিষ্ণু কণ্ঠে বলে উঠলেন, কি করা যায় এখন? আগে ওই ম্যানেজার সুধাংশু মিত্রকে ধরতে হবে। টাকার লোভ ছাড়া লোকটা আর কোনো পাপে পাপী বলে তো মনে হয় না। এ ধরনের লোক স্বভাবতই একটু ভীতু হয়। আমরা যা বলবো ঠেলতে সাহস করবে না। হরিধনের কাছ থেকে কিছু দড়াদড়ি জোগাড় করে বন্দি লোক 3 জনকে বেঁধে ফেলে এমন জায়গায় রাখা উচিত যেখান থেকে আমরা সর্বদা চোখ রাখতে পারব। মিস্টার কাইজা, পুলিশ না আসা পর্যন্ত পেস্টেল হাতে স্বচ্ছন্দে পাহারাদারের কাজটা আপনি করতে পারেন। আর আমি কি করব? আপনি রোগীর জন্য ডাক্তারের যা করা উচিত তাই করবেন।
আর আমরা করব অপেক্ষা, যতক্ষণ না বাইরে থেকে সাহায্য আসে। তৃতীয় দিন ভোরের দিকে একটি বিরাট দল এসে হানা দিল হোটেলের সামনে। দরজা খুলে বেরিয়ে এলো প্রতুলই প্রথম। হাসি মুখে অভ্যর্থনা করল, আরে আসুন মিস্টার সেন। সুচারু সেন এগিয়ে এলেন। সাগ্রহে প্রতুলের হাত দুটো চেপে ধরে বললেন, কিভাবে যে কটা দিন কেটেছে, নিচে বসে আমরা তাকিয়ে আছি ওপরের দিকে, অথচ করবার কিছুই নেই। সত্যিই কি জরাসন্ধ এবারে বধ হয়েছে? জরাসন্ধ সত্যি। সকলে হোটেলের ভেতরে এসে দাঁড়ালেন। লোকজনের সাড়া পেয়ে ড্রেসিং গাউনের কামারবাঞ্চটা বাঁচতে বাঁচতে ঘর থেকে বেরিয়ে এলেন মিস্টার কাইজা। মুখে অব্যক্ত ধ্বনি, কি হলো কি হলো? প্রতুল তখন মিস্টার সেনের সঙ্গে ওপরে উঠছেন। হেসে বলল, সাহায্য এসে গেছে, ওপরে আসুন আমাদের সঙ্গে, এত বড় সুযোগ হারাবেন না। অনুসরণ করতে করতে মিস্টার কাইজা বললেন, প্রত্যয়ের কাছে যাচ্ছেন নাকি? কেমন আছেন ভদ্রলোক? ডক্টর দেসাইয়ের মতে ভালোই। সকলে প্রত্যয়ের ঘরের সামনে এসে দাঁড়ালেন। ভেজানো দরজাটা সশব্দে খুলে দিয়ে প্রতুল বলল, এই যে এই ঘরেই আছে আপনাদের জরাসন্ধ। জীবন্ত গ্রেফতার করতে চেয়েছিলেন, করুন। আশা করি ফাঁসির মঞ্চকে ফাঁকি দিতে পারবে না। বিছানার উপর ব্যান্ডেজ বাঁধা মুখ নিয়ে যে লোকটি পড়েছিল, চকিতে সে উঠে বসল, কিন্তু নড়বার আগেই সদল বলে সুচারু সেন তাকে ঘিরে ফেললেন। মিস্টার কাইজা বিস্ময়রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, কিন্তু উনি তো গোয়েন্দা প্রত্যয়, গদাধর সেজে যিনি হোটেলে চাকরি নিয়েছিলেন। প্রতুল জবাব দিল, গদাধর ঠিকই, তবে প্রত্যয় নয়। প্রত্যয় হচ্ছেন অর্জুন, হোটেলের সেই আনাড়ি চাকরটি যাকে খুন করা হয়েছে। যে রাত্রে আমার উপর খুনের চেষ্টা হয়, সেই রাত্রেই জরাসন্ধ তাকে খুন করেছে। চায়ের টেবিলে বসে মিস্টার কাইজা হাঁ করে প্রতুলের বিবৃতিটুকু গিলতে লাগলেন। কতগুলো জিনিস আমাদের জানতেই হয়, জানতে হয় পেশা বলে। পুলিশের গোয়েন্দা আর খুনি আসামির ভেতর যে পার্থক্য, সেটা আমাদের চোখে গোপন থাকে না। গদাধর যে হোটেলের চাকর নয়, সেটা যেমন আমি প্রথম দর্শনেই বুঝেছিলাম, তেমনই বুঝেছিলাম যে সে পুলিশের গোয়েন্দাও নয়। বাইরের লোকের চোখে সে গোয়েন্দা সাজতে পারে, কিন্তু যে নিজে গোয়েন্দা, তার চোখে ফাঁকিটুকু ধরা পড়বেই। কাজেই আমায় সতর্ক হতে হলো। সন্ধ্যার সময়ের কফিটুকুও খেতে আমার ভরসা হলো না। ভুল যে আমি করিনি তার প্রমাণ পেলুম খানিকটা পরে। ওই তিনটি লোকের একজন আমার ঘরে এসে ঢুকল। আশা করেছিল কফিতে মেশানো ওষুধ খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। খোঁজ করতে করতে সে আমার জামার পকেট থেকে মিস্টার সেনের চিঠিখানাও বার করে নিল। পরদিন সকালেই গদাধর চা নিয়ে এলো আমার ঘরে। নিজের অংশটুকু সে ভালো করেই অভিনয় করে গেল, কিন্তু সে যে বিষম ভয় পেয়েছে সেটা বুঝতে আমার আর বাকি রইল না। ফাঁদে পড়েছে ভেবে যেমন তোর উৎকণ্ঠা। মিস্টার কাইজা আর থাকতে পারলেন না, বলে উঠলেন, কিন্তু ছুঁচোটা গর্তে মাথা গুলিয়েছিল বা কেন? নাক না গলিয়ে তার উপায় ছিল না, কারণ এমন একটা গোপন জায়গা দরকার যেখানে বিশেষ দরকারে কোনো বিশেষ লোকের সঙ্গেই দেখা করা চলে। আর সেই বিশেষ লোকটি আর কেউ নয়, ডক্টর দেসাই। ডক্টর দেসাই? তিনিও কি ওদের দলের একজন নাকি? না, তবে বিখ্যাত সার্জন তিনি। বিশেষত অস্ত্রোপচার করে মুখের চেহারা বদলে দিতে তিনি অদ্বিতীয়। আর সেই জন্যই জরাসন্ধ ডেকে পাঠায় তাকে এখানে। মুখের চেহারা বদলাতে না পারলে আত্মরক্ষার আর কোনো পথই ছিল না তার। ডক্টর দেসাই রাজি হলেন টাকার লোভে, কারণ বম্বে থেকে বিদায় নিয়ে অত্যন্ত অভাবে পড়েছিলেন তিনি। ঠিক হলো অস্ত্রোপচার হবে এই হোটেলে। এই সময় লোকজনের ভিড় কম, টাকা খেয়ে ম্যানেজার সাহেবও রাজি হয়ে গেলেন। কিন্তু প্ল্যানটার একটু গোলমাল হয়ে গেল যখন দলের তিনজন, যাদের পাহারা দেওয়ার কথা ছিল, ঠিক সময় এসে পৌঁছতে পারল না।
জরাসন্ধকে অবশেষে যুদ্ধে নামতে হলো একাই। গোয়েন্দা প্রত্যয় খবর পেয়ে আগেই এসে হোটেলে চাকর সেজেছিলেন। জরাসন্ধ তাকে গুম করে নিজেই চাকর সেজে রইল। এখন চাই কিছু সময়, তাই তার দলবল রেল লাইন ওপড়ালো, রাস্তা কেটে নিল। এদিকে জরাসন্ধ প্রত্যয়কে খুন করে তার বুকে কাগজ এঁটে দিল সকলের চোখে ধুলো দেওয়ার জন্য। জরাসন্ধই বধ হয়েছে ভেবে পুলিশ নিশ্চিন্ত হলো। ডক্টর দেসাইও আর দেরি না করে তার মুখে অস্ত্রোপচার করলেন। কোনো দিকে আর চিন্তা করবার কিছুই রইল না, এক এই প্রতুল লাহিড়িকে পথ থেকে সরিয়ে দেওয়া ছাড়া। সেই জন্যই আমার ঘরে অভিযান। সে রাত্রে আপনি যদি ঠিক সময় হাজির না হতেন মিস্টার কাইজা। আপনি তাহলে প্রতুল লাহিড়ী, মানে প্রবোধ পাকরাশি নন? মিথ্যে কথা বলবার জন্য মার্জনা করবেন বিদেশি বন্ধু। আপনি তাহলে গোড়া থেকেই সব জানতেন, মানে জরাসন্ধ যে মারা যায়নি সেটা বুঝেও ছিলেন? নিশ্চয়ই। কিন্তু বলেননি কেন? কারণ আমি চেয়েছিলাম জীবন্ত জরাসন্ধকে পুলিশের হাতে তুলে দিতে, নতুন করেই মহাভারত লেখা হোক। এই ছিল আমার একমাত্র বাসনা। জরাসন্ধ বধ তার আদি পর্ব। কেমন লাগলো আমাদের এই পরিবেশনা? অবশ্যই কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের গল্পে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।